আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। তেল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায়। দেশে ৩ মাসের পেট্রোল অকটেন মজুত আছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আলু চাষ করে এবারেও লোকসানের মুখে জয়পুরহাটের কৃষকরা। কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। এবং এবার ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো পরিষদে নয়, সনদের সব ইস্যু সংসদে আলোচনা করেই বাস্তবায়ন সম্ভব। সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনে স্পিকার মুলতবি প্রস্তাব দুটি স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে সংসদকে অবহিত করেন। এদিকে সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২ রেখে সরকারি চাকুরির সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কারে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৮ম দিনেও তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদের কাছে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল, সেই খসড়ার মধ্যে এটা ছিল না। আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই। মাননীয় স্পিকার, যে জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংস্কার বিষয়ে এটি ম্যান্ডেট নেওয়া হয়েছিল, সেই বিষয়টি পাশ কাটায় সংস্কার শব্দটি পর্যন্ত আনা হয় নাই। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। এর তীব্র বিরোধিতা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ওনারা যেটাকে আইন হিসেবে দাবি করতে চাচ্ছেন সেটা কতটুক আইন বা এই আদেশটা কতটুক আইন, নিশ্চয়ই আমার চেয়ে ওনারা আরো বেশি ভালো বুঝবেন। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। জুলাই সনদের যে মুলতবি প্রস্তাবটা এনেছি সেটা আমরা আমাদের দল, আমাদের সংসদীয় দল আমরা ঠিক করেছি, একটা অক্ষরও বাদ যাবে না। জুলাই সনদের ১ থেকে ৪৭ পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? এ সময় কোনো বিতর্ক ছাড়াই গণভোটের রায় মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বীকার করেছি সবাই, সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। সংসদ নেতার পক্ষে বিরোধী দলীয় নেতার এই বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ ২০২৫ যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে, নির্বাচনে করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। স্পিকার উভয় পক্ষের বিতর্ক শুনে মুলতবি প্রস্তাব দুটিকে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দেন। এই মুলতবি প্রস্তাবে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে। The motion has been talked out
as today's motion has also been talked out. এর আগে আবারও মাইক বিভ্রাটের কারণে 40 মিনিট বিরতিতে ছিল সংসদ অধিবেশন, জানিয়ে তীব্র বিরক্তি দেখা যায় সংসদ সদস্যদের মধ্যে। বাংলাদেশ জিন্দাবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রোগীর শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা, সেই সাথে বাড়ছে মৃত্যুও। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে 974 জন ভর্তি হয়েছেন। এছাড়াও শনাক্ত হয়েছে 54 জন। এসব রোগীদের চিকিৎসার পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। চিকিৎসকরা জানান, রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাম আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরান যুদ্ধের দিন যতই গড়াচ্ছে ততই তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়াতেও। এতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। বিদ্যুতের লোডশেডিংয়ে কারখানাগুলোর একমাত্র ভরসা তেল। কাঙ্ক্ষিত তেল না পেয়ে বিপাকে শিল্প কারখানার মালিকরা। শিল্পাঞ্চল আশুলিয়ায় তেল পেতে 3-4 দিন আগে পাম্প মালিকদের কাছে সিরিয়াল দিতে হচ্ছে শিল্প কারখানা কর্তৃপক্ষকে। এই অবস্থা অব্যাহত থাকলে যে কোনো সময় শিল্প কারখানাগুলোতে উৎপাদনের মহা বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। এছাড়াও পণ্যবাহী ট্রাক ও শিল্প কারখানার মালামাল বহনকারী বিভিন্ন পরিবহনেও রয়েছে তেল সংকট। এদিকে দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেলের মজুদ নিশ্চিতের চেষ্টা করছে সরকার। এসব তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাইক চালকদের মজুদের প্রবণতায় পাম্পের সামনে যানবাহনের জট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, দোকান মালিকদের অনুরোধে শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, রাশিয়া সহ যে কোনো দেশের তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেয়ার কোনো চুক্তি করা হয়নি। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে এ বিষয়ে এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। কিছু কিছু অসাধু বাইকাররা মোটরসাইকেলে ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। শোনেন, কিছু ঘটনা যদি না ঘটে তাহলে অন অ্যান এভারেজ প্রতিদিন 50,000 লিটারের ঊর্ধ্বে কিভাবে আপনি উদ্ধার করছেন? কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনোই সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আপনারা সেটা জানেন। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দেবেন। রাজধানীতে জ্বালানি সংকট কমেনি। আজও বিভিন্ন পাম্পে গ্রাহকদের তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যাচ্ছে। দর্শক পরিবাগে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি মিজানের কাছে। মিজান, তেল সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? মমি, আপনাকে ধন্যবাদ। তেল সংকট নিয়ে গ্রাহকদের ভোগান্তির যে আপনি কথাটি বললেন, সেটি যেন অবসান ঘটছে না। আমি এই মুহূর্তে পরিবাগ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত দীর্ঘ লাইন।
এখানে যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে রেশনিং পদ্ধতিতে যদি জ্বালানি তেল না দিয়ে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল দেয়া হয় তাহলে তাদের প্রতিদিন এসে আর অপেক্ষা করা লাগে না, তাহলে তারা একদিন তেল নিয়ে 3 থেকে 4 দিন চলতে পারেন। এটা যেরকম একটা যুক্তি, অন্যদিকে যুক্তি আছে যে অনেকেই ফুল ট্যাঙ্কি করে তেল নিয়ে আবার বিকেলে এসে দাঁড়ান, কেউ আবার পরদিন এসে দাঁড়ান। অর্থাৎ এই যে সমস্যা চলছে এটির সমাধান হওয়ার জন্য এখানে গ্রাহকরা বলছেন যে মানুষকে মূলত সততার পরিচয় দিতে হবে, কারণ যেভাবে মজুতদারি করা হচ্ছে সেই মজুতদারি যদি বন্ধ না হয় তাহলে সরকারি কোনো উদ্যোগই কাজে লাগবে না। অর্থাৎ এখানে যারা অপেক্ষা করছেন আমি তাদের প্রায় অনেকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে সকাল 7:30 থেকে এই প্রায় 10:15 পর্যন্ত তারা অপেক্ষা করে জ্বালানি তেল পাচ্ছেন এবং সেখানে মোটরসাইকেলে 500 থেকে 600 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রাইভেট কারগুলোকে 1500 থেকে 2000 টাকার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে মমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে লম্বা লাইন আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় থেকে সেই পরিবাগ পর্যন্ত প্রায় 1/2 কিলোমিটার রাস্তা জুড়ে লম্বা লাইন দিয়ে এখানে অপেক্ষা করছেন। আমরা এমনও অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা রাত থেকে এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য, কিন্তু সেই তেল তারা পাবেন কিনা সেটা নিয়ে তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন। মমি এই মুহূর্তে আমি একজন গ্রাহকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি তেলের জন্য কখন থেকে অপেক্ষা করছেন? আমি 8:30টার সময় লাইন ধরেছি, এখন পর্যন্ত ঢুকতে পারিনি। এই হলো অবস্থা। এটা সমাধান কিভাবে হতে পারে? সমাধান হতে পারে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনার তেল দিয়ে দেন, তাহলে সমাধান। মমি আপনি শুনলেন যে একজন গ্রাহক তিনি কিছুটা তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে সকাল 7:30 থেকে অপেক্ষা করছেন, তিনি তেল পেতে হয়তো আরও আধা ঘন্টা সময় লাগবে। এভাবে যদি অবস্থা অব্যাহত থাকে তাহলে আমাদের যে শিল্প কারখানা রয়েছে সেখানে প্রভাব পড়তে পারে। এজন্য এখানে গ্রাহকরা বলছেন যে প্রত্যেকটি পাম্প থেকে কিভাবে ডিপো পর্যাপ্ত তেল সরবরাহ করবে সেটি নিশ্চিত করতে হবে। যদিও ডিপো থেকে বলা হচ্ছে যে আগের দিনের তুলনায় এখন 1.5 গুণ তেল দেওয়া হচ্ছে, তারপরে এই সংকট কেন সমাধান হচ্ছে না সেই আসল কারণটি খুঁজে বের করতে হবে। মমি এই মুহূর্তে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে কোনো আপডেট থাকলে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আজ সচিবালয়ে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে প্রায় 12,000 কোটি টাকার 17টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করার কথা রয়েছে। এর মধ্যে অবকাঠামো ও জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। উত্থাপিত প্রকল্পগুলোতে সরকারি তহবিল, জিওবি এবং বৈদেশিক সহায়তা উভয়ই রয়েছে। গত মৌসুমের লোকসানের পর জয়পুরহাটে এবারও আলু চাষ করে সংকটে কৃষকরা। সম্প্রতি বৃষ্টিতে আলুর জমি তলিয়ে যাওয়ায় চাষিরা পড়েছেন বিপাকে। এদিকে ঋণের বোঝা, অন্যদিকে সার কীটনাশকের দোকানে বকেয়ায় চরম হতাশায় আলু চাষিরা। এই সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন মাসুদ রানা। দেশের আলু উৎপাদনে অন্যতম জেলা জয়পুরহাট। এখানকার আলু জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। এবার 39,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। চলতি মৌসুমে বিঘাপতি আলু উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় 30,000 টাকা। তবে বর্তমান বাজারে আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এই কৃষিটাই আমাদের জীবন, আমাদের এই কালাই থানা ধান আলু এই সম্পদ। আলুর একে তো দাম নাই, মাঝখানে কিষান প্যাটলে আলু তুলতেছে। সম্প্রতি বৃষ্টিতে জমির আলু তলিয়ে যাওয়ায় আরো ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ন্যায্য মূল্য নিশ্চিত সহ আলু বিদেশে রপ্তানি ব্যবস্থা করার দাবি জানান তারা। সরকার যদি বিদেশে রপ্তানি করে সেক্ষেত্রে হয়তো কৃষক ও ব্যবসায়ী উভয় লাভবান হতে পারে। তো মূলত কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় একটা কারণে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বাজার না থাকার কারণে। প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। উত্তরণের একমাত্র পথ বলে আমার কাছে যেটা মনে হয় যে জয়পুরহাট জেলায় একটি কৃষি বান্ধব এবং আলু কাঁচামাল হিসেবে ব্যবহৃত এরকম একটি কারখানা বা ফ্যাক্টরি দরকার। এদিকে আলু চাষিদের বাঁচাতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কৃষিমন্ত্রী মহোদয় এবং মানব বাণিজ্য মন্ত্রী মহোদয়কে উনি দায়িত্ব দিয়েছেন যে কিভাবে আমাদের যে আলু চাষি যারা আছেন, আলু চাষি ভাইরা, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। জেলায় চলতি বছর আলু উৎপাদন হয়েছে প্রায় 9 লাখ মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই ইরানও। এবার মধ্যপ্রাচ্যে জ্বালানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছে 14 জন। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন শুধু আর সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের দিকে যাচ্ছে। দুই পক্ষে অনড় অবস্থার কারণেই আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তছনছ হয়ে গেছে, প্রতিদিনই তা আরো খারাপের দিকে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, ইরানের অবকাঠামোগুলোতে হামলা চালানো হলে একইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছেন রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। আইআরজিসি নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। এছাড়াও ইস্টার সানডের দিনে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা। মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নারীও রয়েছেন 2 ডজনের বেশি। গত মধ্যরাতে মিরপুর 1 এলাকার বাগদাদ মার্কেটের এসকে বার ও পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের মিরপুর মডেল ও শাহ আলী থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। প্রতিনিয়তই আমরা বিভিন্ন সামাজিকভাবে আমরা অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা আমাদের ডিভিশনের নির্দেশ থানার অধীনে মিরপুর ডিভিশনের অফিসাররা মিলে আমরা অভিযান পরিচালনা করছি। সবটা দেখানো হবে শাহারি থানার অধীনে, কারণ আমাদের পিওটা ছিল শাহারি থানার অধীনে। এখানে যেহেতু আমাদের ক্যাপাসিটি নাই, আমরা বিভিন্ন থানায় আমরা তাদেরকে অ্যাকোমোডেট করছি এবং সবাইকেই আবার কালকে প্রসিকিউশনে হাজির করা হবে। মানে পরিমাণটা শতাধিক, বাট এখনো পর্যন্ত আমাদের ফাইনাল কাউন্টটা হয়। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের সময় 4 শিশুসহ 8 বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এই সময় দালাল চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, উদ্ধার করা ভুক্তভোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে নিখোঁজ হয়েছেন 70 জন অভিবাসন প্রত্যাশী। ডুবে যাওয়া নৌযানটি থেকে 34 জনকে জীবিত অবস্থায় এবং 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইতালির এনজিও সংস্থা মেডিটেরিয়ান সেভিং হিউম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। ভূমধ্যসাগরের ওই এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। নৌযানটি লিবিয়ার তাজাউর থেকে 105 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে শিশু ও নারীও ছিল। এবার খেলার খবর। ওয়েস্ট হ্যামকে ট্রাইব্রেকারে 4-2 ব্যবধানে পরাজিত করে 1987 সালের পর আবারও ইংলিশ এএফ কাপের সেমিফাইনালে উঠল লিডস ইউনাইটেড। লন্ডন স্টেডিয়ামে খেলার 26 মিনিটে তানাকার গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। 75 মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্লভার্ট-লেইন। এরপর ম্যাচে ফেরে ওয়েস্ট হ্যাম। যোগ করা সময়ে 3 মিনিটে মেতিয়াস ফার্নান্দেজ এবং 6 মিনিটে অ্যালেক্স ডাইসাসি ম্যাচে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে ওয়েস্ট হ্যামের 2টি গোল অফসাইডের কারণে বাতিল না হলে খেলার ফল অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ওয়েস্ট হ্যামকে 4-2 ব্যবধানে পরাজিত করে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লিডস ইউনাইটেড।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সংসদ বাস্তবায়ন নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। তেল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায়। দেশে 3 মাসের পেট্রোল অকটেল মজুদ আছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আলু চাষ করে এবারেও লোকসানের মুখে জয়পুরহাটের কৃষকরা। কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। এবং এবার ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।